নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি ইংল্যান্ডের পিটারবরো থেকে দীপান্বিতা আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি কিন্তু আজকে খুব ভালো আছি। কারণ হচ্ছে আজকে উইকেন্ড, রবিবার, আর রবিবার মানেই আমাদের এই মুড়ি মাখানো, মুড়ি চাট, বিভিন্ন ধরনের জিনিসপত্র মশলাপাতি দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া। যদিও এই মুড়ি মাখার সঙ্গে কাঁচা নারকেলটা মাঝে মধ্যে খুব মিস করি। তবে এই যে দেখো, সকাল থেকে সেই গোটা মুগ রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে ওটাকে গোটা জিরে আর পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে একটু কড়াইতে ভেজে নেওয়া হয়েছে। তার সঙ্গে আজকে রান্না হবে কিন্তু আমাদের পুঁই শাক। তো সেই পুঁই শাকটা এখানে বাজারে কিন্তু মাঝে মধ্যে আসে, প্রত্যেক যে বাজারে পাওয়া যায় এমনটা নয়, মাঝে মধ্যে আসে বলে এটা মোটামুটি যখনই আসে পুঁই শাক, লাল শাক, এগুলো আমাদের বাড়িতে কিন্তু আনা হয়। এই পুঁই শাকটা নিয়েছে, এক আঁটি শাকের দাম নিয়েছে কিন্তু ওই 299, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকা মতন নিয়েছে। 300 টাকা দিয়ে এক আঁটি পুঁই শাক খেতে সত্যিই গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে একটুখানি মুখের স্বাদ বদলের জন্য নিয়ে আসতেই হয়। আর শাকটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, সেজন্য এই বিভিন্ন ধরনের শাক এটা নিয়ে আসা হয়। তো আজকে পুঁই শাকটা, চিংড়ি মাছ রয়েছে বাড়িতে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করা হবে। আর তার সঙ্গে এই যে দেখো, একটুখানি কুমড়ো দেবো, পুঁই শাকের সঙ্গে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর তার সঙ্গে ভাবছি আজকে একটু উচ্ছে ভাজা, পটল তরকারি আর মাছ ভাজা, এই হবে। তো দেখা যাক আজকে রান্নাবান্নাটা কতক্ষণে গিয়ে শেষ হয়। আজকে কর্তা গিন্নি দুজনে মিলেই রান্নাবান্না হচ্ছে। এই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ওগুলোকে আগে একটু ভেজে নেবো হালকা করে। এখানে চিংড়ি মাছেরও এই ধরো এই যে কটা থাকে দেখো, 10-12টা মতন চিংড়ি মাছ, এটাও কিন্তু এই 300 টাকা মতোই নিয়েছে। তো সেইটাকেও ওরকম একদম কেটে বেছে এরকম রেডি করা থাকে চিংড়ি মাছটা, শুধু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই হয়। এদিকে কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর তারপরে আবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে এদিকে আলু আর কুমড়োটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে আবার পুঁই শাকটা দিয়ে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে তারপরে আবার নুন দিয়ে সেটাকেও আবার একটুখানি নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। নুনটা দিলেই এমনিতেই শাকটা আবার কমে যাবে, কড়াইতে নাড়তে একটু সুবিধে হবে। দেখো শাকটা গলে গিয়ে কতটুকু হয়ে গেছে, এবারে আর কড়াই থেকে উপচে পড়বে না। এবারে আমি একে একে হলুদ আর বাকি যা মশলাগুলো একে একে সব অ্যাড করব। জিরে গুঁড়ো সব দিয়ে এরকম করে একটুখানি নেড়ে নেব, নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আজকে পুঁই ডাঁটার শেষের দিকের যে ডাঁটাটা, মানে গোড়ার দিকের যে ডাঁটাটা আর কি, ওটা একটু বড় সাইজ করেই কেটেছি, যাতে ওই পুঁই শাক চেবলে যে, মানে চেবানোর সময় একটা বেশ ভালো লাগে। কিন্তু এই শাকটায় আমার মনে হচ্ছে ওই যে একটু মোটা পুঁই শাক হলে গোড়ার দিকটা খেতে যেরকম ভালো লাগে, এটা তো নরম পুঁই শাক, ফলে মানে একেবারেই ওই নরম হয়ে যাবে আর কি। সেই যে একটু মোটা পুঁই শাকের যে টেস্ট, সেটা এটাই পাওয়া যাবে না। তবে এবারে জল তো অ্যাড করে দিয়েছি, তরকারিটা হয়ে এসছে, হয়ে এলে এর সঙ্গে চিংড়ি মাছ অ্যাড করব, ভেজে রেখেছিলাম যেটা। এই ভেজে রাখা চিংড়ি মাছ, ও বলছে যে মাছ ভাজার পরে যে মাছের তেলটা লেগে আছে প্লেটে, ওটা না দিলেও হবে, কিন্তু ওটা দিলেও তো টেস্ট ভালোই হয় বলুন। তো আমি এটা দিয়ে সব কিছু দিয়ে অ্যাড করে নিচ্ছি। এই রান্নাবান্না সত্যি মানে এটাও একটা কিন্তু শিল্প। আমার এক দিদা ছিলেন, এত কম উপকরণ দিয়ে, দিদা ছিলেন নয় সরি, এখনও আছেন উনি। তো ওনার গল্প আপনাদেরকে আরেকদিন শোনাবো। উনি রান্না করতে এত ভালোবাসতেন আর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেন। তখন তো ইউটিউব, ফেসবুক এত ছিল না, তো উনি রান্না করে মানুষজনকে খাওয়াতে ভালোবাসতেন। এখন উনি আর একেবারেই রান্না করতে পারেন না, লাস্ট 4-5 বছর ধরে উনি প্রায় বিছানা শয্যা আর কি। তো আমার খুব খারাপ লাগে যখন এই রান্নাবান্নাগুলো করি, তখন খুব মনে হয় যে দিদা এত সুন্দর করে সব কিছু দিয়ে বানিয়ে নিত। তো যাই হোক, সেই দিদারকে একদিন দেখাবো তোমাদেরকে। এবারে দেশে গিয়ে দিদার সঙ্গে দেখা করেছিলাম। আমরা কি খাবো দুপুরে?
আচ্ছা কই তুমি রান্না করে আমাদেরকে ট্রিট দেবে যে? তো ওদিকে তো আমাদের পুঁই শাক রান্না রেডি হয়ে গেছে। ওটা রান্না হয়ে যাওয়ার পরে আজকে একটু পটল পোস্তও রান্না হবে। তো পটল পোস্ত করে কী বলো তো, রবিবার একটু বেশি করেই রান্না করে রেখে দিই, যে সোমবারটা অন্তত আর রান্নার ঝামেলা থাকবে না। ফলে একদম 3-4 পদ রান্না হয়ে গেলে সোমবার অবধি চলে যায়। তারপরে আবার মঙ্গলবার একটা রান্না হবে, এরকম করে আর কি। রোজ দিন রান্না করতে গেলে সব দিক আবার ব্যালেন্স হয়ে ওঠে না। তবে বাচ্চার রান্নাটা চেষ্টা করি রোজ দিনেরটা রোজ দিন করে নেওয়ার, যেটা একটু এক্সট্রা থাকে ওটা আমরা খেয়ে নিই পরের দিন, এরকম। ওকে সবসময় ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করি। এদিকে পটল পোস্ততে একে একে সব মশলা দিয়ে, তারপরে টমেটো দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা রেডি করে তারপর ওর মধ্যে ভেজে রাখা পটল আলু তুলে দিয়ে নেড়ে নেব। তারপরে একদম শেষে পোস্তটা অ্যাড করে তার সঙ্গে নুন অ্যাড করে নেড়ে নিয়ে ভালো করে, তারপরে এবার একে একে ভালো করে কষিয়ে তারপরে এবার জলটা অ্যাড করব। প্রথমে যে ওই পোস্ত মিক্সিতে যে ছিল ওইটাকে ধুয়ে ওই জলটা অ্যাড করে দিয়েছি। এবার একদম শেষে মাছ ভাজাটা হবে, কারণ মাছ ভাজাটা একদম গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, সেজন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া ছিল। একদম খেতে বসার আগে আগে ওটা ভেজে নিচ্ছি। মাছটা আমি কিন্তু দেশি মাছগুলো খুব মিস করি। একটা সময় ছিল যে আমি মানে পুকুর থেকে ধরা মাছ, ফ্রেশ মাছ হলেই খেতাম, দোকানের মাছ, বরফ দেওয়া মাছ খেতাম না। তারপরে বরফ দেওয়া মাছ আস্তে আস্তে খাওয়া শুরু করলাম নিরুপায় হয়ে। এখন তো আবার কতদিনের প্যাকেট করা থাকে, সেই মাছগুলো দেশ থেকে আসে, তারপরে সেগুলো খাওয়া হয়। সময়ের সাথে সাথে কত কিছুই অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো যাই হোক, এদিকে পটল পোস্ত আর এইদিকে হচ্ছে কুমড়ো আর পুঁইয়ের তরকারি, যেটা চিংড়ি মাছ দিয়ে ওটা, আর একটু মাছ ভাজা, সব দিয়ে প্লেটটাকে এবার গুছিয়ে নিচ্ছি। এদিকে উচ্ছে ভাজাও ছিল, উচ্ছে ভাজা আর মিক্সড ভেজ ডাল, যেটা আমি আজকে রান্নাটা দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। মোটামুটি এই ছিল। পুঁই শাক যেখানে পাওয়া গেছে, পাওয়া যায়, সব এশিয়ান সবগুলোতে মোটামুটি এখন সবজি টবজিগুলো ভালোই পাওয়া যায়। অনেকের ছেলে মেয়ে এখন এখানে পড়াশুনোর জন্য, চাকরির জন্য আসেন। কেউ কেউ আমাকে কিন্তু ইনবক্সে মেসেজ করেন যে ওখানে গিয়ে কীরকম অসুবিধে বা সুবিধে সব কিছু পাওয়া যায় কি না। সব কিছু সুন্দর করে এখানে পাওয়া যায়, আপনারা একেবারে আর এখন বাচ্চাদেরকে নিয়ে টেনশান করবেন না। ওরা নিজেরা সুন্দরভাবে কিন্তু যে দেশেই যাক অ্যাডজাস্ট করে নেবে। তো আপনারাও খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার সঙ্গে থাকুন। টাটা।